প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এর বৈশ্বিক উষ্ণায়ন ও পানি দূষণ প্রতিরোধে প্রকৃতি প্রভাব ও আমাদের করণীয় এ সকল বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলো ছবির সাহায্যে সাজানো আমাদের এই সুন্দর ইন্টারেক্টিভ ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই রয়েছে বৈশ্বিক উষ্ণায়ন কি। গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। প্রতি বছরই সারা পৃথিবীব্যাপী তাপমাত্রা কিছুটা পরিমাণে বৃদ্ধি পায়, এটি আসলে আর কমে না। এটি খুব সামান্য হলেও এর প্রভাব বিশাল। মানুষের শরীরে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে যেমন জ্বর হয়, পৃথিবীর ক্ষেত্রেও তাই হয়। মানুষের ক্ষেত্রে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লে জ্বর আসে, পৃথিবীও অসুস্থ হয়ে যায়। কিভাবে অসুস্থ হয়ে যায়? পৃথিবীর যে প্রাণ, জীববৈচিত্র্য, প্রাণী অর্থাৎ মানুষ, গাছপালা, পশু পাখি, এই সব কিছুই অসুস্থ হয়ে পড়ে এবং সব কিছুরই একটা ক্ষতি হয়। এটি মূলত বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির ফল। ঠিক আছে, আমাদের বায়ুমণ্ডলে এখন গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে। সেগুলো কি কি? কার্বন মনোঅক্সাইড সহ বিভিন্ন বিষাক্ত গ্যাস, এগুলো বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীব্যাপী তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে রয়েছে কি সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির কারণ। ঠিক আছে, ঠিক কি কি কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায়? আচ্ছা, এক হচ্ছে বরফ গলে যাওয়া। এখন তুমি বলো তো, বরফ কেন গলে? তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাই না? আর তাপমাত্রা কেন বৃদ্ধি পায়? বৈশ্বিক উষ্ণায়নের ফলে। বৈশ্বিক উষ্ণায়নটা কেন হয়? বাতাসে গ্রিনহাউস গ্যাসের প্রভাব বেড়ে গেলে, তাই না? তো যাই হোক, এই সব কিছুর কারণেই এই যে পাহাড়ে, হিমালয়ে থাকা বরফগুলো গলে এভাবে পানি হয়ে নামতে শুরু করে, তাই না? ঝর্ণা হয়ে খাল, নদী, বিল এসব জায়গায় নামতে শুরু করে। তাপমাত্রা বাড়ায় মেরু অঞ্চল ও হিমবাহের বরফ গলে সমুদ্রে মিশছে। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে তাপমাত্রার ফলে, ঠিক আছে, পানির আয়তন বৃদ্ধি পায়। তোমরা খেয়াল করবে তাপে যে কোনো জিনিসের আয়তন প্রসারিত হয়। তো পানির অবস্থাও সেম। পানি গরম হলে আয়তনে বাড়ে। সমুদ্রের পানি উষ্ণ হওয়ায় তা ফুলে ফেপে উঠতেছে। এতে কি হচ্ছে? ধীরে ধীরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়তেছে, অর্থাৎ সহজ ভাষায় সমুদ্রে পানির পরিমাণ বাড়তেছে। এই দুই কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যা উপকূলীয় অঞ্চলের জন্য বিপজ্জনক। এখন বলো তো, উপকূলীয় অঞ্চলে কারা বাস করে? সাধারণত বাংলাদেশের দক্ষিণবঙ্গের মানুষ বসবাস করে, কিন্তু ইন টোটাল বাংলাদেশটাও কিন্তু সমুদ্রের পাড়েরই একটা দেশ। ঠিক আছে, সুতরাং আমরা কিন্তু অনেক বিপদের মধ্যে আছি। যখন তখন আমাদের বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন বা সুনামি এগুলো হতে পারে। বোঝা গেল? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। এরপরে আসলো লবণাক্ততা। একটা গেল যে সমুদ্রের পানি বৃদ্ধি, এরপরে আসলো লবণাক্ততা। লবণাক্ততা হচ্ছে কৃষির জন্য হুমকি। সমুদ্রের পানি বাড়ার ফলে উপকূলীয় নিচু জমিতে লোনা পানি প্রবেশ করছে, তাই না? তাহলে সমুদ্রের পানি কেমন? স্বাদু নাকি লবণাক্ত? লবণাক্ত। তো সমুদ্রের লবণাক্ত পানি কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে আমাদের কৃষি জমিতে, অর্থাৎ দক্ষিণবঙ্গে যে ভূমিগুলো আছে সেখানে ঢুকে পড়তেছে। এর ফলে মাটির লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা কৃষিকাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। তোমরা অনেকেই জানো যে লবণ পানিতে বা লবণ মাটিতে কোনো জায়গায় ফসল হয় না। ঠিক আছে, একটা গাছ হলে সে কি মরে যায়, সে মরে যায়। তো এই যে দেখছো সাদা 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 লবণ, তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, এই লবণ, এগুলো হচ্ছে লবণ। এই লবণে কোনো কিছুই হয় না, অর্থাৎ কোনো শাকসবজি জন্ম নেয় না। অনেক ফসলি জমি চাষাবাদের অনুপযুক্ত হয়ে পড়েছে এবং মিঠা পানির অভাব দেখা দিচ্ছে। তাহলে এই যে বৈশ্বিক উষ্ণায়নের একটা প্রভাব আমরা জানতে পারলাম, একটা না, মূলত দুইটা। এক, বৈশ্বিক উষ্ণায়নের ফলে হিমালয়ের বরফ গলে সমুদ্রের উচ্চতা বাড়াচ্ছে, যার ফলে উপকূলীয় অঞ্চলে বন্যা সহ বিভিন্ন দুর্যোগ দেখা দিতে পারে। দ্বিতীয়ত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে তোমার লবণ পানি উপকূলে ঢুকে পড়ে। এর ফলে কৃষি জমিতে তোমার গাছপালা হয় না, কৃষিকাজ হয় না, এবং যা হয় সেটাও মারা যায়। আর একটা 3 নম্বর সমস্যা হচ্ছে
উপকূলবাসীর মিঠা পানির অভাব দেখা দিচ্ছে। এখন আমাদের তো পান করার জন্য বা গোসল করার জন্য, জামা কাপড় ধোয়ার জন্য মিঠা পানির প্রয়োজন। এখন লবণ পানি চলে আসলে কি আমরা সেটা করতে পারবো? আমাদের দৈনন্দিন কাজও তো ব্যাহত হবে। এরপরে বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তোমরা এখানে বাংলাদেশের ম্যাপ দেখতে পাচ্ছ, ঠিক আছে? আচ্ছা, বলো তো বঙ্গোপসাগরটা কোন দিকে? বঙ্গোপসাগরটা হচ্ছে এই যে দক্ষিণ দিকে, ঠিক আছে? এটা হচ্ছে বঙ্গোপসাগর, মনে করতে পারো। তো এটা যেহেতু বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের লবণাক্ত পানি প্রথমেই যদি ঢুকে পড়ে তাহলে কোন জায়গায় ঢুকে পড়বে? এই যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, ঠিক আছে? এই দক্ষিণ অঞ্চলটা প্লাবিত হবে, এই দক্ষিণ অঞ্চলে লবণ পানি বৃদ্ধি পাবে। দেখো এখানে বলা হয়েছে কি, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ এবং নিচু এলাকা। তাহলে পৃথিবীর মধ্যে অন্যতম বৃহৎ বদ্বীপ কোনটি? বাংলাদেশ। আর কি, এটা একটা নিচু এলাকা। সমুদ্রের পানির উচ্চতা মাত্র 1 মিটার বাড়লে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি বিশাল অংশ পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাহলে বোঝো, হিমালয়ের বরফ গলা পানি যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ায়, সমুদ্রের পানি বাড়াই দেয়, তো কি হবে? এই সমুদ্রের পানি যদি 1 মিটার বাড়ে তাহলে কিন্তু আমাদের উপকূলের অনেকটি জেলা তলিয়ে যাবে। তার মধ্যে আমার নিজের জেলাও আছে, আমার নিজের জেলা হচ্ছে পিরোজপুর, এটাও তলিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, সহজ শেখার অনলাইন ক্লাসে ভর্তি হয়ে তুমিও পেতে পারো আকর্ষণীয় কম্পিউটার, ল্যাপটপ ও আইফোন পুরস্কার। বিস্তারিত জানতে সহজশেখা.com ওয়েবসাইটে ঘুরে আসো অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এরপরে বাস্তুচ্যুত মানুষ ও জীববৈচিত্র্য। বাস্তুচ্যুত মানুষ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? বাস্তু মানে কি? বাস্তু মানে হচ্ছে বসবাসের স্থান, ঠিক আছে? তো মানুষ সাধারণত যে জায়গায় বাস করে সেটাই তার বাস্তু। এখন বাস্তুচ্যুত মানে কি? সেই বসবাসের স্থান হারিয়ে ফেলা এবং সেখান থেকে অন্যত্র চলে যাওয়া, ঠিক আছে? সেটাই হচ্ছে বাস্তুচ্যুত। তো বাস্তুচ্যুত মানুষ ও জীববৈচিত্র্য নিয়ে এখন পড়ব। দেখো, এরা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু, অর্থাৎ জলবায়ুর কারণে, কোনো একটা কারণে তার নিজ এলাকা বাড়িঘর ছেড়ে তাকে অন্য এলাকায় চলে আসতে হয়েছে। দেখো এখানে বলা হয়েছে উপকূলীয় মানুষ ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছে, এদের বলা হয় ক্লাইমেট রিফিউজি। রিফিউজি কথার অর্থ শরণার্থী, আর এরা হচ্ছে ক্লাইমেট রিফিউজি কারণ এরা হচ্ছে জলবায়ু উদ্বাস্তু, ঠিক আছে? কারণ জলবায়ুর কারণে এদের বাড়িঘর ত্যাগ করে আসতে হয়েছে। আর একটা কি, সুন্দরবনের জীববৈচিত্র্যও কিন্তু হুমকির মুখে পড়তেছে। সুন্দরবনের মিঠা পানির ভারসাম্য নষ্ট হচ্ছে, তাই না? লবণ পানি যদি সুন্দরবনের নদীতে ঢুকে যায় তো তোমার সুন্দরবনের নদীগুলোতে কি মিঠা পানির মাছ বাঁচতে পারবে? পারবে না, লবণ পানির জন্য তারা মারা যাবে। অনেক গাছও মারা যাবে, এই পানিতে যে গাছগুলো হয় সেটাও মারা যাবে। ফলে কি হবে? মাছ খেতে পারবে না কারা? বাঘ, কুমির, এরাও মারা যাবে। তো সব মিলিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। এতে রয়্যাল বেঙ্গল টাইগার সহ অনেক প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব বিপন্ন হবে, অর্থাৎ ধীরে ধীরে এরা হারিয়ে যাবে। অর্থাৎ বাঘ মারা যাবে কিন্তু জন্ম হবে না, জন্ম নিলেও অল্পর মধ্যে আবার তারাও মারা যাবে, একসময় বাঘ সুন্দরবন থেকে হারিয়ে যাবে। আচ্ছা, এরপর রয়েছে কি, হিমালয়ের বরফ ও ঋতুচক্রের পরিবর্তন। দেখো একটা গ্লাসের মধ্যে বুঝাইছে উষ্ণায়নের ফলে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে। এটা কিন্তু আমরা অলরেডি জানি, এতক্ষণ যে পড়েছি সেটা হচ্ছে তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পাচ্ছে এজন্য এই যে হিমালয়ের বরফ সেগুলো গলে গলে নদী থেকে সমুদ্রে নামতেছে। শুরুতে নদীতে পানির প্রবাহ বেড়ে বন্যা দেখা দিচ্ছে। দেখো হিমালয়ের বরফ যদি একই সাথে টনকে টন গলে নদী বেয়ে নামতে শুরু করে তো এত পানি অনেক সময় নদী ছেপে নদীর কূলে বা উপকূলেও উঠে যেতে পারে, ঠিক আছে? সেটাই একসময় বন্যা হিসেবে দেখা দিতে পারে। আর কি, পরবর্তীতে বরফ কমে যাওয়া নদীগুলো শুকিয়ে খরা দেখা দেবে। যে নদীগুলো বর্তমানে বরফ এবং পানি রয়েছে ওই বরফ এবং পানি ধীরে ধীরে নিচে নেমে যাবে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে নেমে যাবে এবং ওই নদীগুলো শুকিয়ে খরা দেখা দিবে। বোঝা গেল? আচ্ছা, এরপর রয়েছে কি, জলাভূমি প্রকৃতির কিডনি। জলাভূমিকে বলা হচ্ছে প্রকৃতির কিডনি। দেখো এই দেখো দূষিত পানি, ঠিক আছে? এই দূষিত পানি যদি জলাভূমিতে আসে, এই দূষিত পানির মধ্যে এই যে এইটুকু হচ্ছে দূষিত পানি মনে করো, এই দূষিত পানি কোথায় যাচ্ছে? জলাভূমিতে যাচ্ছে। এখন এই দূষিত
পানির মধ্যে তো কাদা মাটি সেডিমেন্ট, হ্যাঁ, বর্জ্য পদার্থ থাকে। সেই কাদা মাটি সেডিমেন্ট বর্জ্য পদার্থ এগুলো কি হয়, বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ আছে, অর্থাৎ গাছপালা আছে, শৈবাল আছে, তাদের শিকড়ে আটকে যায় এবং তারা ওই বর্জ্য পদার্থগুলো কাজে লাগিয়ে বেড়ে ওঠে। ঠিক আছে। আর অনেক মাছ আছে, তারাও বর্জ্য পদার্থ খেয়ে ফেলে। শুধু মাছ না, অনেক ছোট ছোট পোকামাকড় এবং প্রাণী আছে, তারাও বর্জ্য পদার্থ খেয়ে ফেলে। এর ফলে কি হয়, এই পানিটা ধীরে ধীরে পরিষ্কার হয় এবং পরিষ্কার পানি নদীতে ফিরে আসে, নদী পুকুরে ফিরে আসে। তো বোঝা গেল, এজন্যই জলাভূমিকে প্রকৃতির কিডনি বলা হয়। দেখো, প্রথমেই রয়েছে ফিল্টারেশন প্রক্রিয়া। জলাভূমি বা হাওর বাওর প্রাকৃতিকভাবে পানি বিশুদ্ধ করে। ঠিক আছে। এতে তোমার আর কোনো মেশিন দিয়ে পানি বিশুদ্ধ করতে হবে না। তুমি যদি জলাভূমিতে দূষিত পানি ঢালো, অবশ্যই অল্প মাত্রায়, এমন পরিমাণে ঢালবে না যাতে এই সব উদ্ভিদ মারা যায়। তো অল্প পরিমাণে ঢালো এবং এইসব উদ্ভিদ যদি সেখানে বেঁচে থাকে, জন্মায়, গ্রো করে, এর ফলে দেখবে একটা সময় ওইখানের পানি পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে। এগুলো মানুষের কিডনির মতো কাজ করে। দূষিত পানি ছেঁকে পরিষ্কার করে। করণীয় কি, আবাসন বা কারখানার জন্য জলাভূমি ভরাট করা বন্ধ করতে হবে। ঠিক আছে। তো এজন্য কি করতে হবে, এখন এই জলাভূমি যদি না থাকে, তুমি যদি এই জলাভূমি ভরাট করে ফ্যাক্টরি উঠাও, বাড়ি ঘর করো, তাহলে পানি কি আর পরিষ্কার হবে? পানি তো এখানে নামতেই পারবে না, এই জায়গাটা তো ভরাট থাকবে। এজন্য করতে হবে কি, আবাসন বা কারখানার জন্য জলাভূমি ভরাট করা যাবে না, জলাভূমি ভরাট করা বন্ধ করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আছে কি, বৃষ্টির পানি ও সঠিক নিষ্কাশন। বৃষ্টির পানিটাকে কিভাবে আমরা সঠিকভাবে নিষ্কাশন করতে পারি। আচ্ছা, বৃষ্টির পানি সংরক্ষণ। দেখো, এখানে সায়েন্টিফিক্যালি একটা ডায়াগ্রাম এঁকে বোঝানো হয়েছে যে আমরা কিভাবে বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করতে পারি। বৃষ্টির পানিটা আমরা আমাদের বাড়ির চাল বা ছাদ থেকে ধরতে পারি। সেটাই পাইপ থেকে আমরা মাটির নিচে স্থাপন করা ভূগর্ভস্থ ট্যাঙ্কির মাধ্যমে জমিয়ে সংরক্ষণ করতে পারি। ঠিক আছে। তো বৃষ্টির পানি সংরক্ষণের একটা উপায় হলো, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহার করতে হবে। এক তো বৃষ্টির পানি আমরা ট্যাঙ্কিতে জমিয়ে রাখতে পারি। দুই হচ্ছে, আমরা যদি বৃষ্টির পানি ব্যবহার করি তাহলে তো তোমরা নলকূপ স্থাপন করে, ঠিক আছে, নলকূপ স্থাপন করে পানি উঠাতে হচ্ছে না। তাহলে কি হচ্ছে, এই যে মাটির নিচের পানির উপরে একটা চাপ কমে যাচ্ছে। ঠিক আছে, ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমতেছে। আর কি, শিল্পাঞ্চল পরিকল্পনা করে উঠাতে হবে। একটু সরাই। শিল্প কারখানা বা আবাসিক এলাকার ড্রেনেজ ব্যবস্থা এমন হতে হবে যেন দূষিত পানি সরাসরি নদীতে না মেশে। ঠিক আছে। দেখো, এই যে কিছু শিল্প কারখানা এখানে দেখানো হয়েছে, এগুলো তো বাড়ি, এটা হচ্ছে শিল্প কারখানা, আর এটাও শিল্প কারখানা। এই সবার পানি আগে কোথায় আসবে, এমন একটা ট্যাঙ্কিতে, যে ট্যাঙ্কিতে পানিটা বিশুদ্ধ হবে। সেই ট্যাঙ্কিতে পানিটা বিশুদ্ধ হওয়ার পর সেখান থেকে পানিটা নদীতে পড়বে। তাহলে আর দূষিত পানিটা সরাসরি নদীতে গিয়ে মিশছে না এবং নদীর প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকতেছে, তাই তো? তাহলে আমরা এখান থেকে শিখলাম, আমরা বৃষ্টির পানি ব্যবহার করতে পারি, এতে ভূগর্ভস্থ পানির উপরে চাপ কমবে। আবার শিল্পাঞ্চল পরিকল্পনা মাফিক উঠাতে হবে। শিল্পাঞ্চল এবং আবাসন প্রকল্পগুলো এমনভাবে উঠাতে হবে, এমনভাবে তৈরি করতে হবে যেন সেই শিল্পাঞ্চল বা আবাসন প্রকল্পের দূষিত ও বর্জ্য পানিগুলো সরাসরি নদীতে না মেশে। অর্থাৎ নদীতে মেশার আগে, নদীতে ফেলার আগে সেই পানিগুলোকে আমাদেরকে কিছুটা পরিশোধিত করতে হবে। অর্থাৎ কি, পরিষ্কার করতে হবে যাতে অতিরিক্ত দূষিত পদার্থগুলো নদীতে না পড়ে, ছেঁকে পানিগুলোই শুধুমাত্র নদীতে পড়ে। বোঝা গেল? আচ্ছা, এরপর রয়েছে টেকসই কৃষি, রাসায়নিক সারের বিকল্প। আচ্ছা, বলো তো, রাসায়নিক সার কি পানির জন্য ভালো নাকি খারাপ? রাসায়নিক সার হচ্ছে পানির জন্য খারাপ, কারণ পানিতে যদি রাসায়নিক সার মেশে সেক্ষেত্রে পানিটা বিষাক্ত হয়ে যাবে, পানিটা দূষিত হয়ে যাবে এবং পানিতে বসবাস করা বিভিন্ন জলজ প্রাণী মারা যাবে। রাসায়নিক সার, কেমিক্যাল ইউরিয়া, এটাও এক ধরনের রাসায়নিক সার। অতিরিক্ত ব্যবহারের ফলে বৃষ্টির পানি ধুয়ে নদী ও জলাশয় দূষিত করে। তুমি এই রাসায়নিক সারটা তোমার কৃষি জমিতে দিচ্ছ, ঠিক আছে, তোমার কৃষি জমিতে দিচ্ছ, কিন্তু বৃষ্টি যখন আসবে, ঠিক আছে, বৃষ্টিতে কি হবে, এটা
এটা কি ধুয়ে মাঠ থেকে ধুয়ে গিয়ে নদীতে প্রবাহিত হবে, তাই না? আর নদীর পানি বিষাক্ত হবে, আর যার ফলে কি হয় সেটা তো আমরা সবাই জানি। তো এই রাসায়নিক সারের বিকল্প কি? এর পরিবর্তে কি দেয়া যায় জমিতে? এর পরিবর্তে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে জৈব সার। ঠিক আছে, জৈব সার কি? প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, যেটা মাটির সাথে সহজেই মিশে যায়। গোবর, কম্পোস্ট ও সবুজ সার মাটির উর্বরতা বাড়ায় এবং পরিবেশের ক্ষতি করে না। তাহলে জৈব সার কি কি? গোবর সার, কম্পোস্ট সার, সবুজ সার। এরা মাটির উর্বরতা তো বাড়ায়, কিন্তু মাটির কোনো ক্ষতি করে না। মাটি কেন? পানিরও ক্ষতি করবে না, জলজ প্রাণী বা উদ্ভিদেরও ক্ষতি করবে না। বোঝা গেল? এরপরে রয়েছে কীটনাশক নিয়ন্ত্রণ ও আইপিএম। আচ্ছা, রাসায়নিক কীটনাশক মাটির উর্বরতা নষ্ট করে এবং পানিতে মিশে মাছ ও জলজ প্রাণীর ক্ষতি করে। একটু আগে যেটা বললাম, তুমি যদি এই যে উপরে যে আমরা রাসায়নিক কীটনাশকটা দেখলাম, রাসায়নিক সার, এই রাসায়নিক সারটা কি করে? মাটির উর্বরতা নষ্টও করে কিন্তু, ঠিক আছে? মাটির উর্বরতা নষ্ট করে এবং পানিতে মিশে মাছ ও জলজ প্রাণীর ক্ষতি করে। সমাধান: ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট পদ্ধতি ব্যবহার করা। ক্ষতিকর পোকা দমনে বন্ধু পোকা বা জৈবিক পদ্ধতি ব্যবহার করতে হবে। দেখা যায় এই যে পোকাটা আমি লাল দাগ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এই পোকাটা হচ্ছে একটা ক্ষতিকর পোকা। এখন এই পোকাটাকে মারতে তুমি যদি বিষ প্রয়োগ করো, সেক্ষেত্রে কি হবে? ওই বিষটা তোমার কৃষি জমিতে, জলাশয়, সব জায়গা দূষিত করবে এবং অন্যান্য উপকারের যত পোকা বা প্রাণী, মাছ, ব্যাঙ, এগুলো মারা যাবে, যার ফলে ওই জমিতে একটা সময় বাস্তুতন্ত্র হারিয়ে যাবে ও কৃষিকাজ সম্ভব হবে না। তো এর পরিবর্তে আমাদের বিষ না প্রয়োগ করে কি করতে হবে? আমাদের বন্ধু পোকা আনতে হবে, ঠিক আছে? এমন কিছু বন্ধু পোকা আছে যে পোকাগুলো ক্ষতিকর পোকাকে খেয়ে ফেলে বা মেরে ফেলে, ঠিক আছে? তাহলে তো আমার বিষ প্রয়োগ করতে হচ্ছে না, ঠিক আছে? আর অন্যান্য উপকারী প্রাণীও মারা যাচ্ছে না। আর একটা কি, জৈবিক পদ্ধতিও ব্যবহার করা যায়। গোবর, মাছের আইস ইত্যাদি অনেক কিছু মিশিয়ে একটা প্রাকৃতিক কীটনাশক তৈরি করা যায়, যেটা স্প্রে করেও অনেক পোকামাকড় দমন করা যায়। কিন্তু এটা তো বিষ না, এতে অন্যান্য প্রাণীর বা উদ্ভিদের ক্ষতি হচ্ছে না। বোঝা গেল? এটাই হচ্ছে আইবিএম, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ওকে, এরপর রয়েছে জনসচেতনতা ও প্রচার। ঠিক আছে, এর জন্য আমাদের জনসচেতনতা তৈরি করতে হবে, আর কি আমাদের প্রচার করতে হবে বেশি বেশি। শুধু নিজে জানলেই হবে, অন্যকেও তো জানাতে হবে। তুমি নিজে জেনে শুধু নিজের কৃষি জমিটুকু উর্বর রাখলা, নিরাপদ রাখলা, আর সারা বাংলাদেশের সবার কোটি কোটি মানুষের জমি পড়ে থাকলো, তারা বিষ দিয়ে নষ্ট করে ফেললো, নদী নালা দূষিত করে ফেললো, পোকামাকড় জীববৈচিত্র্য মেরে ফেললো, তাহলে লাভ হবে? হবে না। এজন্য কি করতে হবে? এজন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দূষণ ও প্রতিকার সম্পর্কে শিক্ষা দিতে হবে। রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। আর কি, ধর্মীয় উপাসনালয়ে ইমাম বা পুরোহিতরা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরতে পারেন। বোঝা গেল? তাহলে এ বিষয়ে জনসচেতনতা তৈরি করতে আমাদের কি কি করতে হবে? স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ দূষণ ও প্রতিকার সম্পর্কে শিক্ষা দিতে হবে। রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে। ধর্মীয় উপাসনালয়ে ইমাম বা পুরোহিতরা পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরতে পারেন। আচ্ছা, এরপরে রয়েছে কি, শিল্প কারখানার বর্জ্য ও ইটিপি। শিল্প কারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এটা কারা করবে? এটা সরকারের করা উচিত, যে শিল্প কারখানার বর্জ্য যদি কেউ নদীতে সরাসরি নিয়ে এখানে নদীতে ফেলে, সেই সব কোম্পানিকে জরিমানা করতে হবে, প্রয়োজনে আরও শাস্তি দিতে হবে। এজন্য এটা ক্রস দিয়ে দিলাম, এটা করা যাবে না। প্রতিটি কারখানায় ইটিপি, ইটিপি কথার ফুল মিনিং হচ্ছে ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট। ঠিক আছে, ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন বাধ্যতামূলক করতে হবে। ইটিপির মাধ্যমে দূষিত পানি শোষণ করে তবেই পরিবেশে ছাড়া যাবে। এ বিষয়ে কঠোর আইন প্রয়োগ জরুরি। এই যে এখন কি হবে, কলকারখানার বর্জ্য পদার্থটা কোথায় যাবে? সরাসরি এই ইটিপি প্লান্টে যাবে। ইটিপি প্লান্টে কি হয়, তোমার দূষিত পানি বা অপরিষ্কার পানিটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, যাতে নদীতে ছাড়লে সেই পানিটা নদীকে দূষিত করবে না। এরপর সেই পরিষ্কার পানিটা নদীতে ফেলতে হবে এবং নদী
নদীর কোনো ক্ষতি হবে না। বোঝা গেল? এটাকে বলা হবে ইটিপি প্ল্যান্ট, মনে রেখো। এরপরে রয়েছে গৃহস্থলীর বর্জ্য ও 3R। 3R মানে 3 ধরনের প্রোডাক্ট, 3 ধরনের বর্জ্য, ঠিক আছে? একটা হচ্ছে পচনশীল। পচনশীল মানে কি, যেসব আবর্জনা কিছুদিনের মধ্যে পচে যাবে, যেমন কলার খোসা, তরি তরকারির খোসা, ফলের খোসা, মাছের আঁশটে ও খাদ্যদ্রব্য বস্তু বা গাছের পাতা, এগুলো হচ্ছে পচনশীল দ্রব্য। কাগজও এক প্রকারের পচনশীল দ্রব্য, যদি সেই কাগজটা কোনো জৈব উপাদান দিয়ে তৈরি হয়। এরপর রয়েছে একটা রয়েছে অপচনশীল কি বর্জ্য। এই অপচনশীল বর্জ্য হচ্ছে যেগুলো কখনো পচবে না, যেমন পলিথিন, প্লাস্টিক। এরা কখনো পচবে না, বা ককশিট, ঠিক আছে? এরা কি করবে, মাটিতে মিশে ওভাবেই বসে থাকবে এবং মাটির উর্বরতা নষ্ট করবে। আর একটা হচ্ছে রিসাইকেল, অর্থাৎ যেসব জিনিস পুনরায় রিসাইকেল করা যাবে, যেমন লোহা, তামা, পিতল। প্লাস্টিকও কিন্তু রিসাইকেলের অন্তর্গত, প্লাস্টিকও কিন্তু পুনরায় প্রক্রিয়াজাত করে আবার ব্যবহার করা যাবে বা বাজারজাত করা যেতে পারে, ঠিক আছে? তো এটা একটু আমরা এখানে পড়ি। পচনশীল অর্থাৎ খাবারের অংশ বিশিষ্ট এবং অপচনশীল প্লাস্টিক বর্জ্য আলাদা করতে হবে। রিডিউস, বর্জ্য উৎপাদন কমানো, ঠিক আছে? আমাদের বর্জ্য উৎপাদন কমাতে হবে। রিইউজ, পুনরায় ব্যবহারযোগ্য জিনিস ব্যবহার করা। আর একটা কি, রিসাইকেল, পুরনো জিনিস প্রক্রিয়াজাত করে নতুন জিনিস তৈরি করা। এখন এই 3R এর আমরা পাইলাম নাকি, আর 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 হ্যাঁ, এরকম একটা মুভি আছে সাউথ ইন্ডিয়ায়, RRR এর, যাই হোক। তো একটা আর হচ্ছে রিডিউস। রিডিউস মানে হচ্ছে আমাদেরকে কমাতে হবে। কি কমাতে হবে বলো তো? বর্জ্য উৎপাদন। আমাদের বেশি বেশি ময়লা আবর্জনা উৎপাদন করা যাবে না। যে প্রক্রিয়ার মাধ্যমে গেলে আমাদের ময়লা কম উৎপন্ন হবে সেটা করতে হবে। এরপরে কি, রিইউজ। রিইউজ মানে পুনরায় ব্যবহার করা। দেখা যায় একটা বোতল তুমি ফেলে না দিয়ে সেই বোতলটা পুনরায় ব্যবহার করতে পারো। একটা প্লাস্টিকের বাটি, প্লাস্টিকের বয়াম বা ডিব্বা, সেটা তুমি ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করতে পারো। আর সর্বশেষ রয়েছে কি, অনেক জিনিস একবারে বেশি ব্যবহার করা যায় না, সেটা করতে হবে রিসাইকেল। রিসাইকেল মানে হচ্ছে সেটা তুমি ভাঙারির দোকানে বিক্রি করবা, হকারের কাছে বিক্রি করবা, ওরা ফ্যাক্টরিতে নিয়ে ওটাকে কেটে কুচি কুচি করে তারপরে ওটা থেকে নতুন প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে? যেমন প্লাস্টিক ফ্যাক্টরিতে গিয়ে কি হয়, ওইটাকে আবার কেটে কুচি কুচি করে তোমার গলিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করা হয়। লোহা, তামা, পিতল এগুলো তাই, ঠিক আছে? তাহলে আমরা রিসাইকেল লিখতে পারি, ঠিক আছে? তাহলে 3R অর্থাৎ 3টা আর, এই 3টা আর এর মিনিংটা আমরা বুঝলাম। রিডিউস, রিইউজ, রিসাইকেল। মুখে বলো আমার সাথে, রিডিউস, রিইউজ, রিসাইকেল। আচ্ছা, তাহলে আমরা শেষ করতেছি আমাদের নাগরিক দায়িত্ব কি কি এটা দিয়ে। শহরের নালা বা ড্রেনে ময়লা ফেলা যাবে না, এটি পানি নিষ্কাশনে বাধা দেয় ও দূষণ বাড়ায়, ঠিক আছে? আমরা কিন্তু হরহামেশাই একটা চিপস খেয়ে চিপসের প্যাকেটটা ড্রেনে ফেলে দিই। এতে কি হবে, ড্রেনটা তো মূলত পানি চলাচলের জন্য। এখন ড্রেনে যদি পানি আটকে যায়, ঠিক আছে, তাহলে কি হবে বলো তো? রাস্তা তলিয়ে যাবে বন্যায়, একটু বৃষ্টি হলেই রাস্তার পানি আর নামবে না। আর কি, নাগরিক হিসেবে আমাদের সচেতনতা এবং সঠিক পদক্ষেপই পারে পরিবেশ রক্ষা করতে, ঠিক আছে? আসুন আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে উৎসাহিত করি, ঠিক আছে? তো কেমন লাগলো আজকের ক্লাস কমেন্ট করে জানাতে ভুলো না। এরকমই ইন্টারেক্টিভ ক্লাস নিয়ে আগামী ক্লাসে দেখা হচ্ছে।